তো আমিও দেখে নিলাম ইট ওয়েলকাম টু ডেরি। আর ভাই যতটা গড়ি ব্রুটাল সিন রয়েছে ততটা আমি এক্সপেক্ট করিনি। তবে সিরিজটা কেমন হয়েছে এক কথায় সেরা। এরকম লেভেলের থ্রিল মিস্ট্রি হররে ভরা একটা সিরিজ আমি প্রায় বহুদিন বাদে দেখলাম, এবং বিশেষ করে এটা প্রয়োজন ছিল। পেনিওয়াইজের একটা প্রপার ইন্ট্রোডাকশন প্রয়োজন ছিল। কে সেই পেনিওয়াইজ? ভয়ঙ্কর দেখতে সেই ক্লাউন যাকে আপনারা ইট চ্যাপ্টার 1 এবং 2-তে দেখেছেন। তবে এই সিরিজটা দেখার জন্য কি আবার সেই সিনেমাগুলো দেখতে হবে? একদমই না। এই সিরিজটা একটা প্রিকুয়েল গল্প, তাই অবশ্যই এটা দেখার পর আপনারা সেই সিনেমাটা দেখতে পারেন। এবং আবারও বলছি, এই সিরিজটাতে বুঝিয়ে দিয়েছে যে পেনিওয়াইজ কত ভয়ঙ্কর একটা ক্রিচার। তো সবাই রিল্যাক্স হয়ে বসুন, শুরু করি। হে গাইস, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ইট ওয়েলকাম টু ডেরি সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে ম্যাটি, যে চুপচাপ থিয়েটারে বসে সিনেমা দেখছে। ম্যাটি কিন্তু টিকিট কাটেনি, লুকিয়ে লুকিয়ে প্রবেশ করেছে, যার কারণে গার্ড তাকে খুঁজছে। সেই গার্ড তখন সেই থিয়েটারের এক কর্মী হ্যাঙ্ককে প্রশ্ন করে যে সে কোনো বাচ্চা ছেলেকে দেখেছে নাকি। তো হ্যাঙ্ক জানায় যে না, সে দেখেনি, তবে হ্যাঙ্কের মেয়ে অর্থাৎ রনি সে দেখেছে আর কি। রনি হেল্প করেছে, সেই কারণেই কিন্তু ম্যাটি সেখান থেকে পালানোর একটা সুযোগ পেয়ে যায়। ম্যাটির পরিবার কোথায় সেটা তো দেখায়নি, তবে সে সম্ভবত তার পরিবার ত্যাগ করে পালানোর চেষ্টা করছে। এই ঠান্ডার মধ্যে রাস্তায় সে ঘুরছে, আর সেই মুহূর্তে একটা ফ্যামিলি সেখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল, তারা ম্যাটিকে লিফট দেয়। তারা দেখছে যে একটা বাচ্চা ছেলে এই ঠান্ডার মধ্যে বাইরে কাঁপছে, তো তারা ডিসাইড করে যে ম্যাটিকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। তবে ম্যাটি জানায় যে না, সে বাড়িতে তো ফিরবে না, বরং তাকে এই টাউনের বাইরে, টাউনটার নাম কি, ডেরি, যেখানেই এই সম্পূর্ণ গল্পটা তৈরি হয়েছে, তো এই টাউনের বাইরে যেখানে খুশি ছেড়ে দিই। ম্যাটি জাস্ট এই টাউনটা থেকে বেরোতে চায়। তবে ম্যাটির কোনো ধারণাই ছিল না যে তার সাথে কি ভয়ঙ্কর একটা জিনিস হতে চলেছে। যে ফ্যামিলিটাকে এত দয়ালু মনে হচ্ছিল, যে মানুষগুলোকে এতটা কাইন্ড মনে হচ্ছিল, তারা কতটা ইভিল। ম্যাটি আস্তে আস্তে লক্ষ্য করতে থাকে যে সেই গাড়িতে বসে থাকা মানুষগুলো, তাদের কথাবার্তা কতটা অদ্ভুত। যদিও সে সেগুলোকে প্রথমে ইগনোর করছিল, তবে ম্যাটি লক্ষ্য করে যে তারা গাড়ি চালিয়ে পুনরায় আবার ডেরিতেই ঢুকে পড়েছে। যে স্থানটা সে ত্যাগ করার চেষ্টা করছে সেখানেই সেই গাড়িটা আবার ঘুরে ফিরে ঢুকেছে। ম্যাটি নামার চেষ্টা করে, তবে তারা তার কথা শোনে না, যার কারণে ম্যাটি জোর জবরদস্তি করার চেষ্টা করে, সেটাও সম্ভব হয় না। গাড়ির সামনে যে কাপল বসেছিল, যে মহিলাটা বসেছিল, সে প্রেগনেন্ট ছিল এবং তার আচমকা পেটে যন্ত্রণা শুরু হয়, যেন সে ডেলিভারি করবে, এবং সে করে। তার পেট থেকে একটা ডেভিলের মতন বাচ্চা বের হয়, ভয়ঙ্কর দেখতে, যে উড়তে পারে। মোটমাট ম্যাটি প্রচন্ড ভয় পেয়ে রয়েছে। সে কিছু বুঝতে পারছে না যে আসলেই সেই গাড়িতে কি হচ্ছে, তবে সেই গাড়ির মধ্যে থাকে সেই পরিবার, তারা যেন এনজয় করছে। যদিও এই ভয়ঙ্কর খেলাটা আর বেশি সময় চলে না, সেই ক্রিচারটা সরাসরি ম্যাটির উপরে আক্রমণ করে। যে আক্রমণে ম্যাটির কি হয় সেটা আমরা জানি না। পরে 4টে মাস কেটে গেছে, এখন সালটা হচ্ছে 1962। আমরা ফিল নামক একটা ছেলেকে দেখতে পাই, যে দূরবীন দিয়ে দূরে লক্ষ্য করছে যে চারপাশে কতগুলো সৈন্যদের প্লেন নামছে। ইদানিং নাকি এই প্লেনের সংখ্যা বেড়েই চলেছে। যাই হোক, সেই আর্মি প্লেনে করে দুজন ভালো সৈন্য, মেজর হ্যানলন এবং পলি, সেখানে নামে। তো যাই হোক, এই গল্পের আর একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে এই মেজর হ্যানলন, যে সদ্য কোরিয়াতে একটা মিশন করে ফিরেছে। গোটা দেশ এবং প্রতিটা সৈন্য তার সাহসিকতার প্রশংসা করছে। যদিও সে কালো বর্ণের ছিল, যার কারণে কিছু বর্ণবিদ্বেষও সে ফেস করছে সেই সময়টাতে। যদিও সে লক্ষ্য করে যে সেই বেসে একটা সিক্রেট প্রজেক্টের উপরে কাজ চলছে। অন্যদিকে আমরা আর একটা বাচ্চা মেয়েকেও দেখতে পাই, যার নাম হচ্ছে লিলি, যে স্কুলে খুব বুলি হয়। সবাই তার মজা ঠাট্টা ওড়ায়, কারণ ইদানিং সে পাগলা গারদ থেকে ফিরে এসেছে। ব্যাপারটা এটাই যে তার পিতা বেশ কিছুদিন আগেই একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। সে একটা পিকল জারিং ফ্যাক্টরিতে কাজ করত, সেই আচারের বোতল যেখানে প্যাক ট্যাক করা হয়। তো লিলি সেখানে একটা রিং ভুলবশত ফেলে এসেছিল, তো তার পিতা সেটাকে পুনরায় আনতে যায়, এবং সেখানে ঘটে একটা দুর্ঘটনা, যার ফলে তার পিতা সেই মেশিনে একদম ক্রাশড হয়ে যায়। এমন কথা আছে যে তার শরীরের টুকরোগুলো বহু এরকম পিকেলের জারের মধ্যে পাওয়া গিয়েছে। ব্যাপারটা এতটা হরিফিক, এবং লিলি নিজেকে দোষারোপ করে এই ঘটনাটার জন্য, কারণ তার ফেলে রাখা সেই আংটিটা আনার জন্যই তার পিতা পুনরায় গেছিল সেই ফ্যাক্টরিতে, যার ফলে লিলির একটা মেন্টাল ব্রেকডাউন হয় এবং তাকে পাগলা গারোতে পাঠিয়ে দেওয়া হয়। সেই স্কুলে লিলির তেমন কোনো বন্ধু নেই, একটাই রয়েছে, সেটা হচ্ছে মার্জ, যার ভালো নাম মার্গারেট। তবে মার্জ সেই স্থানে একটা ক্রাইসিসে ভুগছে, কারণ সে লিলিকে ভালোবাসে। অন্যদিকে সেই স্কুলে মেয়েদের আর একটা গ্রুপ, যাদেরকে দ্য প্যাটিকেক্স বলা হয়, সেই গ্রুপের সাথেও মার্জ থাকতে চায়। তবে সেই গ্রুপের মেয়েরা লিলির সাথে কিন্তু খুব খারাপ আচরণ করে। এখন মার্জ বুঝে উঠতে পারছে না যে সে কার সাইড নেবে। অন্যদিকে সেই স্কুলে আমরা ফিল এবং টেরিকেও দেখতে পাই। ফিল হচ্ছে সেই ছেলেটা যে দূরবীন দিয়ে আকাশে প্লেনগুলো দেখছিল টিভিতে, এবং চারপাশে চলতে থাকা বিভিন্ন কনস্পিরেসি থিওরিগুলোতে সে বিশ্বাস করে। সে মনে করছে যে চারপাশে এত সৈন্যদের প্লেন, এয়ারফোর্সের প্লেন নামছে, নিশ্চয়ই কোনো এলিয়েনের ব্যাপার হয়েছে। তবে তারা এটাও ভুলে যায়নি যে 4টে মাস আগে তাদের এক প্রিয় বন্ধু হারিয়ে গেছে, যাকে আর পাওয়া যায়নি। গল্পের শুরুতে ম্যাটি নামক যে ছেলেটাকে দেখলাম,
ম্যাটি এদেরই তো বন্ধু ছিল এবং যেটা নিয়েই টেডি দুঃখ প্রকাশ করে যে সেই দিন যেদিন ম্যাটি হারিয়ে গেছিল সেদিন ম্যাটির জন্মদিন ছিল, কিন্তু তার বন্ধুরা সেদিন তার সাথে সাক্ষাৎ করেনি যেখানে তারা প্রমিস করেছিল যে তারা আসবে। টেডি ভাবছে যে হয়তো সেই কারণেই ম্যাটি তাদের ছেড়ে চলে গিয়েছে, কারণ সেদিন তারা ম্যাটির সাথে সাক্ষাৎ করেনি। শুধু এই ছেলে দুটো না, বরং লিলিও কিন্তু ম্যাটির কথা ভুলে উঠতে পারেনি। ম্যাটি সম্ভবত লিলিকে পছন্দ করত এবং তাদের সেই সিক্রেট আড্ডাখানা, সেই টাওয়ারটাতে সে লিলিকে নিয়ে গিয়েছিল, যেখান থেকে সম্পূর্ণ এই টাউনের একটা দুর্দান্ত ভিউ দেখা যায়। লিলিও মনে করে যে সেও হয়তো ম্যাটিকে বুঝে উঠতে পারেনি, যার কারণেই হয়তো ম্যাটি তাকে ছেড়ে চলে গিয়েছে। সেদিন রাতে লিলি সম্ভবত স্নান করছিল এবং বাথটাবে যে সিঙ্ক হোল সেটার মধ্যে থেকে লিলি কিছু আওয়াজ শুনতে পায়, যেন কোনো একটা সিনেমা চলছে ব্যাকগ্রাউন্ডে। অন্যদিকে তার বন্ধু ম্যাটি যেন কথা বলছে। লিলি পাল্টা প্রশ্ন করে যে ম্যাটি কি সেখানে আছে, সে কি শুনতে পারছে লিলির আওয়াজ? ম্যাটি তখন সেখান থেকে উত্তর দেয় যে সে সেখানে আটকা পড়ে রয়েছে এবং তাকে সে বেরোতে দিচ্ছে না। এখন কে ম্যাটিকে আটকে রেখেছে এটা কেউ জানে না। লিলি ব্যাপারটা তার বন্ধু মার্জকে বলার চেষ্টা করে, তবে মার্জ তাকে চুপচাপ থাকতে বলে, কারণ এই টাইপের কথা যদি কেউ শোনে তাহলে আবার লিলিকে পাগলাগারোতে পাঠিয়ে দেওয়া হবে। অবশ্যই কেই বা এই কথা বিশ্বাস করবে যে সেই বাথটাবের সিঙ্কের থেকে সে ম্যাটির আওয়াজ শুনতে পেয়েছে, যদিও লিলি ম্যাটির বাকি দুই বন্ধু অর্থাৎ টেডি এবং ফিলকে এই কথাটা জানায়। এখন ফিল তো অবশ্যই এই কথাগুলোতে বিশ্বাস করবে না, তবে টেডি যেন বিশ্বাস করছে, মানে সে শুনতে ইচ্ছুক। টেডি একটা জুইশ ফ্যামিলি থেকে বিলং করে এবং সেদিন রাতে ডিনারে সে তার পিতাকেও সেম ব্যাপারটা জানায় যে এরকম জিনিস কি পসিবল যে কোনো বাচ্চা আটকা পড়া রয়েছে এবং সেই সিঙ্কের মধ্যে থেকে আর্তনাদ করছে, সাহায্য চাইছে। কথাটা শুনে তার পিতা সিম্পলি রেগে যায়। সে তার পূর্বপুরুষদের গল্প শোনায় যে কিভাবে তারা জীবন বাঁচিয়ে পালিয়েছিল, কিভাবে আটকা পড়ে থাকা প্রিজনার্সদের চামড়া দিয়ে ল্যাম্পশেড বানানো হতো। সে টেডিকে অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছে যে তার সেই ফ্যান্টাসি দুনিয়া থেকে বেরিয়ে রিয়েলিটিতে আসুক, এরকম ভুলভাল কল্পনা করা সে বন্ধ করুক। আর সেদিন রাতের বেলায় ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড। যখন টেডি তার রুমে শুয়ে শুয়ে কমিক্স পড়ছিল তখনই সে লক্ষ্য করে যে তার পাশে থাকা ল্যাম্পটা চেঞ্জ হয়ে গেছে। সেই যেন মানুষের চামড়া দিয়ে তৈরি করা সেই ল্যাম্প শেডগুলো রয়েছে সেখানে, যেমনটা তার পিতা বলেছিল। সেটা দেখে টেডি ভয় পেয়ে যায়, সে ছটফট করতে থাকে। পরেরই মুহূর্তে তার ভাই চলে আসে সেখানে, তার বড় ভাই। আর পরক্ষণে টেডি রিয়েলাইজ করে যে এগুলো তো জাস্ট তার একটা স্বপ্ন ছিল, তার একটা কল্পনা ছিল। টেডি তারপর সম্পূর্ণ ব্যাপারটা ফিল এবং লিলিকে জানায়। ফিল বুঝতে পারছে যে কিছু তো একটা ঘটছে, তবে কি ঘটছে? তারা বুঝতে পারে যে সবকিছুই ম্যাটির মৃত্যুর সাথে লিঙ্কড রয়েছে এবং সেটার ব্যাপারে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য তারা লোকাল লাইব্রেরিতে চলে যায় এবং ম্যাটির মৃত্যুর বিষয়গুলো পড়তে থাকে। সেখান থেকে তার ইনফরমেশন পায় যে ম্যাটিকে লাস্ট দেখা গিয়েছিল তাদের সেই লোকাল ক্যাপিটল থিয়েটারে, যেখানে সেই থিয়েটারের এক কর্মী হ্যাঙ্কের মেয়ে অর্থাৎ রনি তাকে দেখতে পেয়েছিল। সেই বাচ্চাগুলো চলে যায় রনির সাথে কথা বলার জন্য, তবে রনি তাদেরকে দেখে একদমই খুশি না, কারণ সেই ম্যাটির মৃত্যুর পর থেকে পুলিশেরা বারবার করে রনি এবং তার পিতাকে জ্বালাতন করছে। পুলিশেরা নাকি রনির পিতার উপরে অর্থাৎ হ্যাঙ্কের উপরে ম্যাটির মৃত্যুর কেসটা চাপানোর ধান্দা করছে। যদিও পরে যখন রনি জানতে পারে যে লিলি সে তার বাথরুমে সেই সিঙ্কের মধ্যে থেকে ম্যাটির আওয়াজ, একটা গান শুনতে পেয়েছে, তখন সে জানে যে সেও এরকম আওয়াজ শুনতে পেয়েছে। সে ক্যাপিটলের বেসমেন্ট, সে পাইপের ভেতর থেকে বাচ্চাদের আর্তনাদ, তার নিজেরই নাম এবং এরকম একটা গান শুনতে পেয়েছে। এবং এই গানটা হচ্ছে দ্য মিউজিক ম্যান নামক একটা সিনেমার গান, যে সিনেমাটাই কিন্তু ম্যাটি গল্পের শুরুতে দেখছিল সেই থিয়েটারে বসে বসে। তো সেই সিনেমার সাথে কোনো না কোনোভাবে ম্যাটির মৃত্যুটা জড়িয়ে রয়েছে, যেটাই বাচ্চাগুলো মনে করছে। অন্যদিকে সেই সদ্য এয়ারবেসে আসা সেই মেজর হ্যানলন, যার উপরে কিছু মানুষ আক্রমণ করে এবং তাকে গান পয়েন্টে রেখে প্রশ্ন করে যে তাদের নতুন স্টিলথ ফাইটার জেটের যে কনফিগারেশন আছে সেটা কি। তবে মেজর কিছুই বলে না, নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা সে করে না। সেই মুহূর্তেই তার পার্টনার পৌলি সেখানে চলে আসে, যারা সেই মুখোশ পরা দুষ্কৃতীগুলোকে পিটিয়ে পুটিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। অন্যদিকে সেই বাচ্চাগুলো রাতের বেলা লুকিয়ে লুকিয়ে সেই থিয়েটারে যায়। রনির পিতা যেহেতু সেই থিয়েটারে কাজ করতো, তো তার পিতার থেকে লুকিয়ে লুকিয়ে চাবি নিয়ে তারা সেই থিয়েটারটা ওপেন করে এবং সেই ফিল্মটা চালায়, দ্য মিউজিক ম্যান, যে সিনেমাতে সেই গানটা রয়েছে। রনি সেই প্রজেক্টর রুমে রয়েছে, অন্যদিকে বাকিরা সেই দর্শকদের সিটে বসে সিনেমাটা দেখছে। ফিলের ছোট বোন সুজিও কিন্তু সেখানে রয়েছে। তো সেই সিনেমাটা দেখতে দেখতেই তারা সেই গানটা শুনতে পারে এবং স্ক্রিনের মধ্যে তারা ম্যাটিকে দেখতে পারে। ম্যাটির মুখে একটা ইভিল হাসি তারা লক্ষ্য করতে পারে, যে আচমকা সে উড়ন্ত ক্রিচারটাকে ছেড়ে দেয়, যেটাকে ম্যাটি সেই গাড়ির মধ্যে দেখেছিল, এবং সেই ক্রিচারটা স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেই বাচ্চাগুলোর উপরে আক্রমণ শুরু করে। সেখানে একটা ভয়ঙ্কর ম্যাসাকার হয়, যেখানে টেডি, ফিল, সুজি তারা প্রত্যেকে মারা যায়। রনি প্রজেক্টের রুমে ছিল বলে সে বেঁচে গিয়েছে। অন্যদিকে লিলি, সেও কোনো মতে নিজের জীবনটা বাঁচিয়ে সেই থিয়েটার থেকে বেরিয়ে তো আসে, তবে সুজিকে সে বাঁচাতে পারে না, বরং সুজির সেই কাটা হাত দুটো এখনো তার সাথে রয়েছে।
এই ঘটনার দোষটা সম্পূর্ণভাবে রনির পিতা হ্যাঙ্কের উপরে পড়েছে, কারণ সেই থিয়েটারের চাবি তার কাছেই ছিল। একই সাথে সে একটা কালো বর্ণের মানুষ, তো প্রপার কোনো ইনভেস্টিগেশন ছাড়াই প্রথম আঙ্গুলটা তার উপরেই রয়েছে। অন্যদিকে মেজর লিরয় হ্যামলন, বা যাকে আমি লিরয় বলে রাখছি, সে তার সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে এই টাউনে শিফট করেছে। তার স্ত্রীর নাম শার্লট এবং তার ছেলের নাম হচ্ছে উইলকেও সেই লোকাল স্কুলে ভর্তি করানো হয়েছে এবং ভর্তি হওয়ার পরেই সেখানকার বাচ্চাদের নানান বদমাইশির শিকার হয় সে। তবে রিচ নামক আরেকটা ছেলের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে উইলের মা শার্লট, সে বেরিয়েছে সেই টাউনটাকে একটু ভালো মতন ঘোরার জন্য, দেখার জন্য, এবং সে রিয়েলাইজ করে যে এই স্থানটা মোটেও সেফ না। ক্রাইম চারিদিকে হচ্ছে এবং বাঁচানোর জন্য কোনো মানুষ নেই। আশেপাশের মানুষগুলো একদম নর্মাল, যেন এটা তাদের রেগুলার ঘটনা। আসলে শার্লট হচ্ছে একজন অ্যাক্টিভিস্ট, তাই নিজের চোখের সামনে এরকম ক্রাইম হতে দেখে সে একটু অবাক হয়ে যায় যে কোনো মানুষ কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে রনি নামক সেই মেয়েটা, সেও একটা দুঃস্বপ্ন দেখে। সে বিছানায় গায়ে চাদর দিয়ে শুয়েছিল, তবে আচমকা সে রিয়েলাইজ করে যেন সে একটা জন্তুর পেটের মধ্যে রয়েছে। সে পেট চিরে বাইরে বেরোয় এবং সে লক্ষ্য করে যে সেই জন্তুটা তার নিজেরই মা। সম্ভবত রনির মা চাইল্ড বার্থের সময় মারা গিয়েছিল, মানে তাকে জন্ম দেওয়ার সময় হয়তো মারা গিয়েছিল। রনি হয়তো মনে করে যে তার মা তার কারণেই মরে গেছে, আর যার কারণেই তার এই দুঃস্বপ্নটা একটা সত্যিকারের আকার নিয়েছে এখানে। স্বাভাবিকভাবেই রনি ছটপট করতে থাকে সেখানে, তবে সময় মতন তার পিতা, তার গ্র্যান্ডমাদার সেখানে চলে আসে, তাকে শান্ত করে এবং রনি রিয়েলাইজ করে যে চারপাশে যেগুলো হচ্ছিল সেগুলো আসল না। তারপরে আমরা সেখানকার এক লোকাল বারের কিছু সিন দেখতে পাই। সেখানে এয়ারফোর্সের 3 সৈন্য, কালো বর্ণের, তারা বসে ড্রিঙ্কস করছে এবং বেশ মজায় আলোচনা করছে। আর সেই সময় পুলিশ চিফ ক্লিন্ট বাওয়ার সেখানে চলে আসে ড্রিঙ্কস করার জন্য। তখন বারের লোকাল কিছু মানুষ সেই চিফকে ঘিরে ধরে এবং তাকে প্রশ্ন করে যে হ্যাঙ্ককে কেন অ্যারেস্ট তারা করছে না। অ্যাকচুয়ালি তারা তো ভেবেই নিয়েছে যে সেই থিয়েটারে যে ম্যাসাকারটা হয়েছে সেটার পিছনে হ্যাঙ্কের হাত রয়েছে, অর্থাৎ রনির পিতা। তবে পুলিশের হাতে তো কোনো প্রমাণ নেই। যাই হোক, সেই মানুষগুলো সেই চিফকে থ্রেট করে যে অল্প কিছুদিনের মধ্যেই তারা যদি হ্যাঙ্ককে অ্যারেস্ট না করতে পারে তাহলে এই চিফকে সরিয়ে তারা অন্য মানুষকে বসিয়ে দেবে। একই সাথে যেমনটা বললাম, 3 অফিসার সেখানে ড্রাঙ্ক গল্প করছিল, আর যেহেতু তারা কালো বর্ণের ছিল এবং সেই সময়তে রেসিজমটা একদম চরম লেভেলে ছিল, যার কারণে তাদেরকে সেই বার থেকে চলে যেতে হয়। মানে অন্যান্য মানুষরা বহু রাত অবধি মজা ঠাট্টা করতে পারবে, কিন্তু তারা সেখানে করতে পারবে না। যাই হোক, সেই রাতে মাতাল হয়ে তারা বেঁচে ফিরছে, তবে তাদেরকে গেটে আটকে দেওয়া হয়। আর তখন সেই অফিসারদের মধ্যে একজন, ডিক হ্যালরেন, সে সেই গার্ডকে জানায় যে তোমার বসকে বলো যে আমি এসেছি। বলে তার বস যখন জানতে পারে যে এই গার্ড ডিক হ্যালরেনকে আটকে রেখেছে, তখন তৎক্ষণাৎ বলে যে তাড়াতাড়ি ছেড়ে দাও। বলে তার বন্ধুরাও অবাক যে এ বেটা এমন কি কাজ করে যে তার নাম শুনেই সাথে সাথে গেটটা খুলে দেওয়া হলো। পরের দিন সকালবেলা সেই ডেরির একটা সাইটে ডিগিং চলছে, খোঁড়াখুড়ি চলছে এবং দূর থেকে কিছু ইন্ডিয়ান মানুষরা তাদের উপর নজর রাখছে। সো সেই ডিগিং সাইটে আমরা সেই ডিক হ্যালোরেনকে দেখতে পাই। যাই হোক, অদ্ভুত একটা নাম, তো তাকে আমি হ্যালোরেন বলেই রাখছি। তো এই বেটার কাজটা আসলে কি, কেন তাকে এত প্রাধান্য দেওয়া হচ্ছে? কারণ তার মধ্যে একটা অ্যাবিলিটি রয়েছে, একটা সাইকিক অ্যাবিলিটি। এই সৈনিকরা মাটির নিচে কিছু তো একটা খুঁজছে এবং হ্যালোরেন তাদেরকে হেল্প করছে সেই জিনিসটাকে খুঁজে দিতে। অন্যদিকে সেই স্কুলের ক্যান্টিনে রনি লিলির সাথে সাক্ষাৎ করে। রনি খুব চিন্তায় রয়েছে যে তার পিতাকে বিনা কারণে পুলিশেরা অ্যারেস্ট করার চেষ্টা করছে। এখন সেই থিয়েটারে যেখানে সেই ম্যাসাকারটা ঘটেছিল সেখানে একমাত্র একটাই উইটনেস ছিল, সেটা হচ্ছে লিলি। তো লিলির বয়নের উপরে সবকিছু নির্ভর করছে। তো লিলি সেখানে কি দেখেছে সেটা তো সে সত্যিকারের বলতেও পারছে না কাউকে, আর যদি সে বলে তাকে সবাই পাগল মনে করবে এবং তাকে আবার সেই জুনিপার হিল পাগলাগারোতে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে সেই পুলিশ চিফ, সেও খুব চাপে রয়েছে। তারা যদি হ্যাঙ্ককে অ্যারেস্ট না করে তাহলে মানুষেরা আবার ঝামেলা শুরু করবে। সেই কারণে সে লিলির থেকে এমনভাবে বয়ানটা নেয় যে মনে হবে যে সত্যি সেই রাতে হ্যাঙ্ক সেই থিয়েটারে ছিল। মানে লিলি, সে তো স্পষ্ট জানিয়েছে যে সেদিন রাতে রনির পিতা অর্থাৎ হ্যাঙ্ককে সে দেখেনি। তার মানে এই তো না যে সে সেখানে ছিল না। এরকম ভাবেই কেসটা গুছিয়ে তারা হ্যাঙ্ককে জোর করে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে লিলি যে অলরেডি আপসেট রয়েছে, সে সুপার মার্কেটে যায় কিছু শপিং করার জন্য এবং সেখানেও ভর দিনে সে কিছু দুঃস্বপ্ন দেখে, যেন সেগুলো তার আশেপাশেই হচ্ছে। সে যেন এক গোলক ধাঁধায় ফেসে গেছে এবং সেখানে থাকা সেই পিকল জারগুলোর মধ্যে সে তার পিতার শরীরের অংশগুলো দেখতে পায়, যারা একত্রিত হয়ে লিলির উপরে আক্রমণ করার চেষ্টা করে। লিলি ছটপট করে, যার কারণে আশেপাশের মানুষেরা সব চলে আসে এবং লিলির জ্ঞান আবারও ফিরে আসে। বলে এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে এই বাচ্চাগুলো তারা সেই সব ভয়ঙ্কর জিনিসগুলো হ্যালুসিনেট করছে যেগুলো তাদের সাথে ঘটেছে বা যেগুলোর সাথে তাদের কানেকশন রয়েছে।
অন্যদিকে মেজর লিরয়, যার উপরে আক্রমণ হয়েছিল আমরা দেখেছিলাম, মেজর বুঝতে পারে যে তার উপরে যে আক্রমণটা হয়েছিল এটা স্টেজড করা ছিল, মানে সেই বেসেরই কোনো একজন মানুষ তার উপর আক্রমণ করেছিল, আর সেটা নিয়ে ইনভেস্টিগেশনের জন্য সে হায়ার অথরিটির কাছে আবেদন জানাবে। তখন জেনারেল শ তাকে আটকে দেয় এবং তাকে জানায় যে এটার প্রয়োজন নেই, কারণ তার উপর যে আক্রমণটা হয়েছিল এটা একটা টেস্ট ছিল, পরীক্ষা ছিল। তারা দেখার চেষ্টা করছিল যে বন্দুকের ভয়তে মেজর লিরয় শত্রুদের তাদের সিক্রেটটা না বলে দেয়। যাই হোক, সে তো পাশ করে গিয়েছে, তবে এরকম টেস্ট কেন নেওয়া হলো? আসলে এই মেজরকে আরো ইম্পর্টেন্ট একটা মিশনের অংশ বানানো হয়েছে। যেমনটা মেজর লক্ষ্য করেছিল যে সেই এয়ারবেসের মধ্যে কিছু সিক্রেট প্রজেক্টের উপরে কাজ তো চলছে। কি সেটা? তারা বর্তমানে যে প্রজেক্টের উপরে কাজ করছে সেটার নাম হচ্ছে অপারেশন প্রিসেপ্ট। যেমনটা জানি যে সময়টা হচ্ছে কোল্ড ওয়ারে, সোভিয়েত এবং আমেরিকার মধ্যে চলছে একটা নিউক্লিয়ার যুদ্ধের ভয়। তবে জেনারেল শ মনে করে যে এই সম্পূর্ণ টাউন, অর্থাৎ ডেরি নামক এই টাউনের নিচে এমন একটা অস্ত্র লুকিয়ে রয়েছে যেটা এই যুদ্ধ শুরু হওয়ার আগেই তাদেরকে জিতিয়ে দেবে। কি সেই অস্ত্র? সেটা মানুষদের মধ্যে ভয় তৈরি করে, সেটা মানুষদের এমন এক দুঃস্বপ্নের দুনিয়াতে আটকে দেবে যেখানে মানুষেরা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যাবে। তাদের বিশ্বাস যে সেই অস্ত্রটার চারিদিকে কিছু বিকন রয়েছে যেগুলো সেই অস্ত্রটাকে ঘিরে ফেলেছে। তো সেই একটা বিকনকে যদি তারা খুঁজে পায় তাহলে তারা সেই অস্ত্রের লোকেশনটা, মানে এক্স্যাক্ট সেটা কোথায় আছে সেটা তারা জানতে পেরে যাবে। আর সেই মুহূর্তে তাদের কাছে খবর আসে যে একটা ডিগ সাইটে তারা কিছু খুঁজে পেয়েছে। যেমনটা আমরা দেখেছিলাম যে সেই হ্যালোরেন যে তার সাইকিক অ্যাবিলিটি ইউজ করে বলে দিয়েছে যে এই মাটির নিচে কিছু তো একটা আছে, এবং এই সৈনিকরা তার সেই শক্তি ব্যবহার করেই সেই বিকনটাকে খুঁজছে। তারা সেই মাটির নিচে সেই বিকন বা যেটাকে খুঁজছে সেটা তো পায় না, তবে একটা পুরনো গাড়ি খুঁজে পায় যার মধ্যে বেশ কিছু ডেড বডিজ রয়েছে। তবে কি এই গাড়িটা? এটা একটা টাইপের রেফারেন্স যেটা মেনলি ইটের যে নোভেলটা রয়েছে, বইটা রয়েছে, সেটা থেকে নেওয়া হয়েছে। গাড়িটার মধ্যে যে বুলেট হোলসগুলো রয়েছে সেটা প্রায় 1935 সালের ব্র্যাডলি গ্যাং ম্যাসাকারের সময়ের, যেটার উল্লেখ স্টিফেন কিং তার বইতে করেছিল। তো সেটারই টাচ এই সিরিজে দেওয়া হয়েছে, এবং এটাও অ্যাড করা হয়েছে যে সেই সময় লোকাল কিছু মানুষেরা একটা অদ্ভুত ক্রিচারকে দেখেছিল। সময়টা তখন 1908। সেই ডেরিতে একটা মেলা বসেছে। আমরা এই কম বয়সী ফ্রান্সিস শকে দেখতে পাই। সে তার পিতার সাথে এসেছে সেই মেলাটাকে দেখার জন্য। তো সেখানে এরকম অনেক টেন্ট বসেছে যেখানে ভূত টুত দেখার জন্য মানুষেরা ভিড় টির করেছে। আর ফ্রান্সিস সেরকমই একটা টেন্টে যায় যেখানে সে এক চোখওয়ালা এক বৃদ্ধকে দেখতে পায়, যাকে দেখে লিটারেলি ফ্রান্সিস ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে চলে আসে। তার সাথে ছিল তার পিতা, যে ফ্রান্সিসকে একটা স্লিংশট গিফট করে, একটা গুলতি। মাঝ রাস্তায় তারা দাঁড়িয়ে যায়। ফ্রান্সিসকে তার পিতা বলে যে একটা জলের বোতল কিনে আনার জন্য, এবং ফ্রান্সিস চলে যায় একটা নেটিভ মেয়ের থেকে সেই জলের বোতলটা কেনার জন্য, কিন্তু তার কাছে তত টাকা ছিল না। সেই কারণে তার কাছে যে গুলতিটা ছিল সেটা দিয়ে সে সেই জলের বোতলটা ট্রেড করে। আর তখনই সেই নেটিভ মেয়েটার সাথে কিন্তু ফ্রান্সিসের বন্ধুত্ব হয়ে যায়। পরে তারা দেখা করতে থাকে, একসাথে খেলাধুলা করতে থাকে। আর এরকমই সময় ফ্রান্সিস দৌড়ে দৌড়ে পার্শ্ববর্তী একটা জঙ্গলে ঢুকে যায়, যেখানে সেই মেয়েটা বারবার তাকে বারণ করার চেষ্টা করছে যে সেই জঙ্গলে না ঢুকতে। আর সেখানেই ফ্রান্সিস সেই মেলার মধ্যে দেখা সেই বৃদ্ধ মানুষটাকে আবারও দেখতে পায়, যে এক ভয়ঙ্কর আকার নেয়, এক জন্তুর মতন। ফ্রান্সিস প্রচন্ড ভয় পেয়ে যায়, তবে সময় মতন সেই মেয়েটা চলে আসে সেখানে, যে গুলতি দিয়ে সেই ক্রিচারটা বা সেই বৃদ্ধ মানুষটার উপরে আক্রমণ করে, যার ফলে ফ্রান্সিস এবং সেই মেয়েটা, যার নাম হচ্ছে রোজ, সে সেখান থেকে পালানোর একটা সুযোগ পেয়ে যায়। তো এই ফ্রান্সিসই হচ্ছে বর্তমানে জেনারেল শ, এবং সম্ভবত এই ক্রিচারটারই খোঁজ সে করছে, যে এই সম্পূর্ণ টাউনের নিচেই কোথাও লুকিয়ে রয়েছে। তবে এক্স্যাক্টলি কোথায় সেটাকে জানার জন্য বেস্ট হয় তারা যদি উপর থেকে সার্চ করে, তাহলে হয়তো হ্যালোরেন সেটার এক্স্যাক্ট লোকেশনটা জানতে পারবে। সেই কারণে মেজর লিরয় এবং পলি তারা দুজন মিলে হ্যালোরেনকে নিয়ে যায় হেলিকপ্টারে চাপিয়ে, এবং সেই ডেরি মানে সেই টাউনের উপরে উঠতে থাকে, যাতে হ্যালোরেন নিজের পাওয়ারটা ইউজ করে সেই আর্টিফ্যাক্ট বা সেই বেকনের এক্স্যাক্ট লোকেশনটা জানতে পারে। হ্যালোরেন তার পাওয়ারটা ইউজ করে এবং সে একটা অদ্ভুত স্থানে গিয়ে পৌঁছায়, যেটা ছিল সেই ক্রিচারটার বাসস্থান, তার ডেন, যেখানে চারিদিকে মানুষ এবং বিশেষ করে বাচ্চাদের লাশগুলো হাওয়াতে লেভিটেট করছে। সেখানে হ্যালোরেন নিজের গ্র্যান্ডমাকেও দেখতে পায়, যে অবশ্যই বহু বছর আগে মারা গিয়েছে। সেই ভয়ঙ্কর জিনিসটা দেখে হ্যালোরেন সেই স্থান থেকে বেরোনোর চেষ্টা করে। সে কিন্তু এই মুহূর্তে রিয়েলিটির মধ্যে নেই, তবে রিয়েলিটিতে আমরা দেখতে পাই যে সে সেই হেলিকপ্টার থেকে জাম্প মারার চেষ্টা করছে। সময় মতন লিরয় তাকে আটকে দেয় এবং সে নর্মাল অবস্থায় ফিরে আসে। জেনারেল শ খুবই হ্যাপি যে ফাইনালি হ্যালোরেন তাকে দেখতে পেয়েছে। তবে হ্যালোরেন জানায় যে সে তাকে দেখতে পায়নি, তবে সেই ক্রিচারটা হ্যালোরেনকে দেখতে পেয়েছে। সে জেনারেলকে জানায় যে সে মনে করে যে সেই ক্রিচারটাকে জাগানো উচিত না, তাকে ডিস্টার্ব করা উচিত না। তবে সেই জেনারেল তার কথা কি থোড়ি পাত্তা দেবে? অন্যদিকে লিলিকে আবার জুনিপার হিলে পাঠানো হয়েছে সেই অ্যাসাইলামে। আসলে সেই থিয়েটারের গল্পটা সে সবাইকে জানানোর চেষ্টা করছে। সে জানাচ্ছে যে রনির পিতা অর্থাৎ হ্যাঙ্ক, তার কোনো দোষ নেই, বরং সেই থিয়েটারে একটা ক্রিচার তাদের উপরে হামলা করেছিল। তবে তার কথা কেউ বিশ্বাস করছে না, সেই কারণেই তাকে পাগলা গারদে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ইনগ্রিড নামক আরেকজন নার্সের সাথে তার সাক্ষাৎ হয়, এবং এই ইনগ্রিডের একটা বড় গল্প রয়েছে।
যাই হোক, সেখান থেকে ফিরে এসে লিলি সরাসরি রনির সাথে সাক্ষাৎ করে, তার থেকে ক্ষমা চায় এবং সে জানায় যে এবার সে সবকিছু ঠিক করে দেবে। কিভাবে? সে একটা ক্যামেরা জোগাড় করেছে। অবশ্যই তার কথাগুলো তো কেউ বিশ্বাস করে না, সেই কারণে এরকম সিচুয়েশন যখনই ঘটবে, তার উপর যখনই আক্রমণ হবে, এবার সে ছবি তুলে রাখবে। ছবি দেখলে অন্তত এবার সবাই বিশ্বাস করবে, তাই তো? তবে র ফিল্ম থেকে সেটাকে ছবিতে প্রসেস করার নিয়মটা তো তাদের জানতে হবে। লোকাল কোনো মানুষদের থেকে সে সাহায্যও নিতে পারবে না। তখন উইল নামক সেই ছেলেটার কথা তার মাথায় আসে, অর্থাৎ মেজর লিরয়ের ছেলে, যার সাথে সেই স্কুলে রনির সাক্ষাৎ হয়েছিল। তারা উইলকে রিকোয়েস্ট করে এবং উইল, যার সাথে রিচ নামক সেই ছেলেটাও রয়েছে, তারা রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা রোজকে দেখতে পাই যে লোকাল একটা দোকান চালায়, অ্যান্টিক শপ। রোজ হচ্ছে সেই নেটিভ মেয়েটা যে প্রায় 50 বছর আগে ফ্রান্সিসকে সেই জন্তুটার হাত থেকে বাঁচিয়েছিল। বর্তমানে ফ্রান্সিস শ বা জেনারেল শ আবারও এসেছে রোজের সাথে সাক্ষাৎ করার জন্য। আসলে জেনারেল শ লক্ষ্য করেছে যে তাদের সেই ডিগিং সাইটগুলোতে বহু নেটিভ ইন্ডিয়ান মানুষেরা নজর রাখছে। এখন লোকাল কোনো মানুষদের সাথে ঝামেলাও তারা চায় না, সেই বিষয়ে সে রোজের সাথে কথা বলতে এসেছে। এখন রোজ জানায় যে এই নেটিভ মানুষগুলোর অনেক পবিত্র জায়গা রয়েছে, তাই তারা অবশ্যই চাইবে না যে এই সৈনিকরা সেই জায়গাগুলো ধ্বংস করুক বা নষ্ট করুক। সেই কারণে জেনারেল শ রোজকে বলে যে তাকে যাতে মার্ক করে দেয় তাদের সেই পবিত্র স্থানগুলো, তাহলে তারা ডিস্টার্ব করবে না। এখন এটাতেও জেনারেল শর তো অনেক ধান্দা রয়েছে। রোজ যদি মার্ক করে দেয় যে কোন জায়গাগুলোতে খুঁড়তে হবে না, তাহলে তারা সেখানেই খুঁড়বে, কারণ সে তো জানে যে এই নেটিভ মানুষগুলোই সেই ক্রিচারটার ব্যাপারে সব থেকে ভালো জানে। অন্যদিকে সেই টাওয়ারে প্রত্যেকটা বাচ্চা একত্রিত হয়েছে। এখন তারা আলোচনা করছে যে তারা ছবি তুলবে কিভাবে। তখন তাদের মধ্যে যে কিউবান আমেরিকান সেই ছোট বাচ্চাটা রয়েছে না, রিচ, সে তাদের ফ্যামিলির কিছু ট্র্যাডিশন, তাদের কিছু রিচুয়ালদের গল্প তাদেরকে শোনায়, যেমনটা সে তার বড়দের থেকে শুনেছে। তো সেরকমই কিছু রিচুয়াল করার জন্য তারা লোকাল একটা সিমেটরিতে চলে যায়। অন্যদিকে মেজর লিরয় সে হ্যালোরেনকে তার বাড়িতে ইনভাইট জানিয়েছে, যদিও ইনভাইট করারও অনেক কারণ রয়েছে। সেই মেজরের উপরে যে আক্রমণ হয়েছে তাদের মধ্যে একজন মানুষ হচ্ছে হ্যালোরেন, যে তখন মুখস্থ পড়েছিল, তবে এই মেজর বুঝতে পেরে গেছে। সে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ সব জিনিস দেখে ভালো বুঝতে পারে। একই সাথে মেজর কিন্তু এটা বলেনি যে তার একটা ছেলেও রয়েছে, তবে হ্যালোরেন সেটা জানতে পেরে গেছে, কারণ সে একটা সাইকি, সে মানুষের মন পড়তে পারে। হ্যালোরেন সত্যটাই জানায় যে তাকে এই মিশনটা দেওয়া হয়েছিল, কাজটা দেওয়া হয়েছিল, তাই সেটা করেছে। এই মেজরের সাথে তার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ইভেন সে মেজরকে ধন্যবাদ জানায়, কারণ সেই হেলিকপ্টারে সে হ্যালোরেনকে কিন্তু বাঁচিয়েছিল। অন্যদিকে সেই বাচ্চাগুলো কবরস্থানে নানান রিচুয়াল করার পর দেখে যে সত্যি কোনো ভূতটুত আসেনি। চরম হতাশা নিয়ে তারা সেখান থেকে ফিরতেই যাচ্ছিল, আর সেই মুহূর্তে সেটাই ঘটে তাদের সাথে যেটার প্রত্যাশা তারা করছিল। কিছু ইভিল স্পিরিট তাদের উপরে আক্রমণ করে। প্রত্যেকে সেখানে হাতে ক্যামেরা নিয়ে একটার পর একটা ছবি তুলতে থাকে। উইল সেখানে তো বেচারা ফেসেই গিয়েছিল, তবে সেও ভাগ্যের জোরে বেঁচে ফিরে আসে সেখান থেকে। এখন তাদের সেই তোলা ছবিগুলো দেখার পালা, যে আদৌ সেই ভূতগুলোর ছবি উঠেছে কিনা, এবং তারা দেখে যে হ্যাঁ উঠেছে। তবে সেই ছবিগুলোর মধ্যে তারা একটা অদ্ভুত ফিগারকেও দেখতে পায়, যাকে অনেকটা ক্লাউনের মতন লাগছিল। বাচ্চাগুলো সেই ছবিগুলো নিয়ে পুলিশের কাছে তো গিয়ে পৌঁছায়, তবে যে ছবিগুলো তারা গতকাল রাতে দেখেছিল সেই ছবিগুলো আর সেখানে নেই, জাস্ট নর্মাল সেই কবরস্থানের কিছু ছবি। তবে হ্যাঁ, ক্লাউনের মতন একটা ফিগার তো তারা দেখতে পেয়েছিল, যেটা পুলিশেরাও দেখে। তবে এটা দিয়ে কি প্রমাণ হয় যে সত্যি সেই রাতে থিয়েটারে কিছু জন্তুর আক্রমণ করেছিল? একদমই না। আর কি, বাচ্চাগুলো আবার হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা এটা তো বুঝতে পারে যে তাদের সাথে যেগুলো হচ্ছিল সেগুলো এক টাইপের হ্যালুসিনেশন, তাদের মাথার সাথে কেউ খেলছে। এখন তাদের এটাও জানা প্রয়োজন যে এই স্থানে এরকম ঘটনা আগেও ঘটেছে কিনা। তাদের এমন কারোর সাথে সাক্ষাৎ করতে হবে যে এই স্থানের পুরনো মানুষ, মানে বহু বছর ধরে এখানে বসবাস করছে। তাই লিলি চলে যায় ইনগ্রিডের সাথে সাক্ষাৎ করতে। ইনগ্রিড হচ্ছে সেই মেন্টাল অ্যাসাইলামের এক নার্স। সে জানায় যে হ্যাঁ, বহু অদ্ভুত ঘটনাই ঘটেছে, দিনের পর দিন এই টাউন থেকে বহু বাচ্চা মিসিং হয়েছে। দেখুন, সম্পূর্ণ গল্পে এই টাউনটাকে এক টাইপের ক্রাইমের জায়গা বানিয়েছে। বাচ্চারা মিসিং হচ্ছে, চারিদিকে ক্রাইম হচ্ছে, মানুষের সাথে বিদ্বেষমূলক আচরণ, রেসিজম, অনেক কিছু হচ্ছে। তাই এরকম একটা টাউনের নিচেই যে একটা শয়তান লুকিয়ে রয়েছে, এটাই স্বাভাবিক। যাই হোক, লিলি যে প্রশ্নটার অ্যান্সার খুঁজতে চেয়েছিল যে কেউ কোনো ভূতটুত দেখেছে কিনা, তো সেরকম উত্তর সে ইনগ্রিডের থেকে পায়নি। অন্যদিকে রোজ, সেই লোকাল নেটিভ মানুষটা, শার্লটের সাথে সাক্ষাৎ করতে এসেছে। অ্যাকচুয়ালি শার্লটের সাথে তার অনেক আগেই পরিচয় হয়েছিল, এবং সে জানতেও পেরেছে যে শার্লটের হাজব্যান্ড, যে হচ্ছে মেজর লিরয়, সেই এয়ারফোর্স বেসেই রয়েছে, কোনো কাজ করছে। তো কি কাজ করছে এইটাই জানার জন্য রোজ এখানে এসেছে। যদিও লিরয় তার স্ত্রী শার্লটকে কিছুই বলেনি তার মিশন টিশনের ব্যাপারে, তো সেই কারণে শার্লট কিছু উত্তর দিতে পারছে না। রোজ এখানে এই কারণে এসেছে যে তাদের জানা প্রয়োজন যে সৈনিকরা সেখানে খোঁড়াখুড়ি কেন করছে।
জেনারেল শ রোজকে বলেছিল যে তারা নাকি জলের পাইপ টাইপ বসানোর জন্য এইসব কাজ করছে, তবে রোজ এই কথায় বিশ্বাস করেনি। একই সাথে শার্লেট এটাও জানতে পেরেছে যে তার ছেলে অর্থাৎ উইল কিছু ভুতুরে কাজকর্মের সাথে জড়িত। তারা যে ছবিগুলো তুলেছিল সেই কবরস্থানের, সেই ছবিগুলো শার্লেট দেখতে পেয়ে গেছে। যদিও উইল এক্স্যাক্ট ঘটনাটা তার মাকে জানায়নি যে কি ঘটছে চারপাশে। রাতের বেলা তার পিতা অর্থাৎ মেজর লিরয় ফিরে আসে, যে তার ছেলেকে জিজ্ঞেস করে যে তার প্রথম দিনে স্কুল কেমন কাটলো, স্কুলের সব ঘটনা। এখন উইল তো সবকিছু বলতে পারবে না, তখন শার্লেট তাকে হেল্প করে। শার্লেট জানায় যে প্রথম দিন স্কুলে গিয়ে সে একটা মেয়ে বন্ধু বানিয়েছে যার প্রেমে সে পড়েছে, সেই কারণেই সে চুপচাপ রয়েছে। পরের দিন অর্থাৎ ছুটির দিন লিরয় তার ছেলেকে নিয়ে গেছে ফিশিং করার জন্য। যদিও সে তার ছেলেকে বেশি সময় দিতে পারে না, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট তার কাছে। তবে সেখানে ঘটে গেছে আর এক কাণ্ড। লিরয় সেখানে মাছের ছিপ আনতে যায়, আর সেই মুহূর্তে উইলকে জলের তলা থেকে কেউ একজন টান দেয়। উইল লক্ষ্য করতে পারে যে এটা তার পিতা, যার সারা গায়ে আগুন জ্বলছে। সে ছটফট করছে। পরে লিরয় সেখানে চলে আসে যে তার ছেলেকে বাঁচিয়ে দেয়। তবে জলের তলে অবশ্যই কিছু ছিল না, কিন্তু সে এটা লক্ষ্য করতে পারে যে তার ছেলের হাতে কিছু স্ক্র্যাচ রয়েছে, যেন কোনো জন্তু বা কিছু তার হাত ধরে টেনেছিল। আর পাশ থেকে একটা লাল বেলুন উড়ে যাচ্ছে। এখন এই ইটের গল্পে লাল বেলুন দেখে নেওয়া মানেই বুঝে নেবেন যে খারাপ সময় আসতে চলেছে। লিরয় তৎক্ষণাৎ চলে যায় হ্যালোরেনের সাথে সাক্ষাৎ করতে, এবং সে তাকে প্রশ্ন করে যে তারা এই সৈনিকরা আসলেই কি খোঁজার চেষ্টা করছে। তার ছেলের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি আনইউজুয়াল। চারপাশে যেটা ঘটছে সেটা এক্সপ্লেইন করা সম্ভব তো না। মেজর লিরয় এটা তো বুঝতে পেরেছে যে এই সৈনিকরা যাকে বা যেটাকে খোঁজার চেষ্টা করছে সেটার সাথে তার ছেলের এই ভয় পাওয়ার কোনো একটা কানেকশন তো রয়েছে, তবে কি সেটা? হ্যালোরেন সেটার কোনো উত্তর দিতে পারে না। সে একটা সাইকি, তার কাজ হচ্ছে জিনিস খোঁজা, ব্যাস এইটুকুনি। তবে তার ক্ষমতাটা প্রয়োজনের বেশি ইউজ করার কারণে হ্যালোরেন এখন অনেক সমস্যার মুখে পড়েছে। সে তার মৃত গ্র্যান্ডমাকে দেখছে বারবার করে। অন্যদিকে শার্লেট, যেমনটা বলেছিলাম, সে একজন অ্যাক্টিভিস্ট। যখন জানতে পারে যে লোকাল এক কালো বর্ণের মানুষকে অকারণে পুলিশেরা ধরে নিয়ে চলে গেছে, সে তৎক্ষণাৎ চলে যায় হ্যাঙ্কের সাথে সাক্ষাৎ করার জন্য। হ্যাঙ্কের উপরে তো দোষ দেওয়া হয়েছে যে সেই থিয়েটারে সেই বাচ্চাগুলোকে হত্যা করেছে, যেটা হ্যাঙ্ক করেনি। তবে পুলিশের কাছে এটা প্রমাণ রয়েছে যে সেদিন রাতের বেলা হ্যাঙ্ক ঘরের মধ্যে ছিল না, সে বাড়ির বাইরে ছিল। কোথায় ছিল সেটা হ্যাঙ্ক বলছে না। এখন হ্যাঙ্ক যদি এটা না বলে তাহলে শার্লেট তাকে কিভাবে হেল্প করবে? শার্লেট তাকে বহুবার রিকোয়েস্ট করাতে অবশেষে হ্যাঙ্ক সত্যটা জানায় যে সেদিন রাতের বেলা সে একজন মহিলার সাথে ছিল, এবং সেটা যেমন তেমন না, বরং এক সাদা বর্ণের মহিলা। যেটা আশেপাশের লোকেরা যদি জানতে পেরে যায় বা সেই মহিলার হাজবেন্ড যদি জানতে পেরে যায়, তো তাকে হত্যা করে পার্শ্ববর্তী গাছে ঝুলিয়ে রাখবে। সেই মহিলাটাকেও তারা হত্যা করে দেবে, যেটা সে চায় না। হ্যাঙ্ক ভয়ঙ্করভাবে ফেঁসে রয়েছে। অন্যদিকে সেই বাচ্চাদের স্কুলে ক্লাস চলছে, তো তাদের টিচার এক টাইপের প্যারাসাইট এবং শামুক এগুলোর ব্যাপারে তাদেরকে বোঝাচ্ছে, যেটা দেখে মার্জের খুব ঘৃণা লাগে। যাই হোক, এই মার্জ কিন্তু আবার লিলিকে তার নিজের বেস্ট ফ্রেন্ড বলে। অন্যদিকে সেই গার্লস গ্যাংয়েরও একটা মেম্বার। তো সেই গ্যাংয়ের লিডার প্যাট্রিশিয়া তাকে বলেছে যে লিলির সাথে প্র্যাঙ্ক করতে, যেটা শুনে মার্জ সেটাই করার চেষ্টা করে। সে লিলিকে উস্কাচ্ছে যে তাদের সেই স্কুলের একটা সুন্দর দেখতে ছেলে টিম, সে নাকি লিলির উপরে লাইন মারছে। লিলি তো এটা বিশ্বাসই করতে পারছে না, তবে সে লিলির মধ্যে চরম কনফিডেন্স বাড়িয়ে দেয়। সে লিলিকে এনকারেজ করে সেই ছেলেটার সাথে গিয়ে কথা বলার জন্য। তবে এরকম ভাবে না, আগে তাকে একটু মেকআপ করতে হবে। সেই কারণে মার্জ তাকে মেকআপ করিয়ে দেবে। এটার জন্যই তারা ওয়াশরুমে চলে যায়। বেচারা লিলি জানেও না যে তার সাথে একটা বড় প্র্যাঙ্ক করা হচ্ছে। তবে মার্জ পরে রিয়েলাইজ করে যে লিলির সাথে এই জিনিসটা খুব খারাপ হচ্ছে। সেই মেয়েগুলোর কথা শুনে লিলির এত বড় ক্ষতি তো সে করতে পারে না। তো সে লিলিকে সেই সত্যটা বলতেই যাবে, সেই মুহূর্তে সে লক্ষ্য করে যে তার চোখটা লাল হয়ে যাচ্ছে, এবং অবশেষে তার চোখটা বেরিয়ে সেই শামুকের চোখের মতন হয়ে গেছে, যেমনটা একটু আগে তাদের ক্লাসে সে দেখেছিল। সে ছটপট করতে করতে তার চোখটাকে কাটার চেষ্টা করে। অবশেষে লিলি চলে আসে তাকে হেল্প করার জন্য। লিলি তার হাত থেকে সেই কড়া ছেনি সবকিছু সরিয়ে দেয়, যাতে মার্জ নিজের ক্ষতিটা না করে। তবে ততক্ষণে সেখানে অন্যান্য বাচ্চারা উপস্থিত হয়ে গেছে, যারা লিলিকে সেই অবস্থায় দেখে মনে করছে যে সম্ভবত মার্জের উপরে লিলি হামলা করেছে। এখন যদিও সেই স্কুলে লিলির তো অনেক বদনাম, অলরেডি দুবার পাগলাগরদ ঘুরে এসছে। অন্যদিকে মেজর লিরয় জানতে পারে যে তার স্ত্রী শার্লট লোকাল একটা মানুষকে হেল্প করার চেষ্টা করছে সেই জেল থেকে বেরোতে। এখন শার্লটের এইসব কাজকর্মের জন্য সে অনেকবার ফেসেছে, জেলেও গেছে, এবং সে মেজর লিরয় তাকে জেল থেকে বার করিয়েছে। তো সে চায় না যে এই স্থানীয় শার্লট এরকম কোনো কাজ করুক, কোনো ঝামেলা জড়িয়ে পড়ুক। তবে শার্লট তো তার কথা শুনবে না। অন্যদিকে সেদিন রাতে তাদের ছেলে উইলের ঘুম আসছে না, সেই কারণে তার ঘরে লাগানো সেই টেলিস্কোপটা দিয়ে সে আশেপাশে একটু দেখছে। আর তখনই সে দেখতে পারে যে ক্লাউনের মতন ভয়ঙ্কর দেখতে একটা কেউ তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, তার দিকে তাকিয়ে রয়েছে। সে ভয়তে চেঁচিয়ে ওঠে। তার পিতা বেরিয়ে আসে বাড়ির বাইরে দেখার জন্য যে কে তাদেরকে ডিস্টার্ব করছে, এবং সে সেই জিনিসটাই আবারও দেখতে পায়, একটা লাল বেলুন সেখান থেকে উড়ে যাচ্ছে।
লিরয় চলে যায় তার বস অর্থাৎ জেনারেল শয়ের কাছে। জেনারেল শ এখনো সত্য কথাটা তো বলেনি, তবে সে তাড়াহুড়ো করছে কারণ যাকে তারা খুঁজছে সে নাকি খুব শীঘ্রই ঘুমাতে চলে যাবে, তার সাইকেল শেষ হয়ে যাবে, তো তাদেরকে একটু তাড়াহুড়ো করতে হবে। তবে সেই ক্রিচারটাকে তারা খুঁজবে কি করে? সেই কারণে তারা সেই লোকাল ইন্ডিয়ান ছেলেটাকে তুলে এনেছে যে তাদের সেই ডিক সাইটগুলোর উপরে নজর রাখছিল। তার নাম হচ্ছে ট্যানিয়েল এবং তাকে সেই হ্যালোরেনের সামনে বসিয়ে দেয়। হ্যালোরেন একটা সাইকি, মানুষের মন পড়তে পারে। জেনারেল শ জানে যে হ্যালোরেন এই ট্যানিয়েল নামক ছেলেটার মধ্যে থেকে সব ইনফরমেশন বার করতে পারবে যে সেই স্থানে কি আছে বা তারা যেটাকে খুঁজছে সেটা কোথায় লুকিয়ে রয়েছে, এবং হ্যালোরেন সেটাই করে। সে ট্যানিয়েলের সেই স্মৃতিতে চলে যায় যখন ট্যানিয়েল অনেক ছোট ছিল। পাশে ছিল রোজ এবং তাদের কথোপকথন থেকেই আসল সত্যটা জানতে পারে তারা যে এই নেটিভ মানুষগুলো কোন ইনফরমেশন লুকিয়ে রেখেছে। ঘটনাটা হচ্ছে প্রায় লক্ষ লক্ষ বছর আগে, যখন পৃথিবীতে কোনো মানুষজন বসবাস করতো না। আকাশ থেকে তখন একটা উল্কা পড়ে যেটার মধ্যেই সেই শয়তানি শক্তিটা লুকিয়ে ছিল। পৃথিবীতে ক্র্যাশ হওয়ার পরই সে মুক্ত হয়ে যায় এবং চারিদিকে ঘুরতে থাকে, আর তারপরেই মানুষদের আগমন হয়। পরে মানুষরা রিয়েলাইজ করে যে এই শয়তানকে হারানোর শক্তিটা সেখানেই লুকিয়ে রয়েছে যেটাতে করে সে এই পৃথিবীতে এসেছে, অর্থাৎ সেই পাথরটা, যেটা টুকরো দিয়ে মানুষের একটা বেশ শার্ট বানায়, ছুরি, যেটা সেই ক্রিচারটার একমাত্র কমজোরি। মানুষেরা বুঝতে পারে যে সেই পাথরের মধ্যেই সে বন্দী ছিল, সেই পাথরটাই তার জেলখানা ছিল। তবে পৃথিবীতে ক্র্যাশ করার পর সে মুক্ত হয়ে যায়। সেই কারণে সেই পাথরের বানানো অস্ত্রটাই মানুষেরা যত্ন করে রেখে দেয়, আর সেই মানুষেরা সেই ক্রিচারটার নাম দেয় দ্য গ্লু। সময় কাটতে থাকে, বছরের পর বছর কেটে যায়, আর তারপরে সেই সময় আসে যখন সেটেলার্সরা চলে আসে সেই স্থানে বসতি স্থাপন করবে বলে। এই নেটিভ মানুষগুলো তাদেরকে সাবধান করার চেষ্টা করে, তবে তারা তাদের কোনো কথা শোনে না। তারা সেই জঙ্গলে যায়, শিকার করে এবং সেই ক্রিচারটার শিকার হয়ে যায় প্রত্যেকে। সেই ক্রিচারটা, যাকে তারা দ্য গ্লু নাম দিয়েছে, সে সেই মানুষগুলোকে খেয়ে আরও শক্তিশালী হয়ে যায় এবং এখন তার সীমানা শুধু সেই জঙ্গলটা না, বরং সে তার বাইরেও হামলা চালাবে। সেই মানুষগুলোর যে লিডার সেসকুই অর্থাৎ তাদের ওয়ারচিফ, সে ডিসাইড করে যে তারা এই স্থান ত্যাগ করবে এবং একটি নিরাপদ স্থানেই মানুষদের নিয়ে যাবে। তবে তার যে মেয়ে ছিল অর্থাৎ নিকান, সে তাদের এই বাসস্থান ত্যাগ করতে চায় না এবং লুকিয়ে লুকিয়ে সেই শার্টসটা, সেই অস্ত্রটা নিয়ে চলে যায় সেই গুহাতে সেই জন্তুটাকে হত্যা করবে বলে। তবে পরে যখন সেসকুই লক্ষ্য করে যে তার মেয়ে এবং তাদের কাছে থাকা সেই অস্ত্রটা মিসিং, তারা পাল্টা ফেরত আসে তাদেরকে উদ্ধার করার জন্য, আর তখনই তারা সেই গালুর মুখোমুখি হয়। সেই ক্রিচারটা প্রত্যেককে সেই রূপে আক্রমণ করে যাদেরকে সেই মানুষগুলো ভয় পায়। ইভেন সেই সাহসী ওয়ারচিফ অর্থাৎ সেসকি, সেও সেই ক্রিচারটার সামনে টিকতে পারে না। একটা দারুণ জিনিস সেখানে দেখায় যে সেই ক্রিচারটা একটা সেটলারের রূপ নিয়ে সেসকির উপরে আক্রমণ করে, কারণ এই সেটলাররা এখানে এসেছিল এই মানুষগুলোর স্থানটাকে চুরি করার জন্যই। তো স্বাভাবিকভাবেই তাদের ওয়ারচিফ এই সেটলার্সগুলোকেই বেশি ভয় পাবে বা এদেরকেই তার নিজের শত্রু মনে করবে। তো সেই ক্রিচারটা সেটারই রূপ নিয়ে এসেছে তার উপরে আক্রমণ করবে বলে, এবং সেই ক্রিচারটা এতটা শক্তিশালী যে তার আক্রমণে সেসকি বাঁচতে পারে না। মায়ের মৃত্যুতে তার মেয়ে অর্থাৎ নাইকান ডিসাইড করে যে এই আতঙ্কের একটা শেষ প্রয়োজন। সেই কারণে সে তার বন্ধুদের নিয়ে রওনা দেয় সেই গুহাতে, সেই স্থানে যেখানে এই ক্রিচারটা প্রথম ক্র্যাশ করেছিল। সে যে পাথরটার মধ্যে এসেছিল সেই পাথরের এই টুকরোগুলো নিয়ে তারা সেই জঙ্গল, যেটার নাম ছিল ওয়েস্টার্ন উড, সেটার চারিদিকে পুঁতে দেয়। তারা মোট 13টা টুকরো সেই জঙ্গলের চারপাশে পুঁতে এক টাইপের গন্ডি করে দেয়। তারা জানে যে সেই ক্রিচারটা একমাত্র এই পাথরটাকেই ভয় পায় এবং তারা প্রতিজ্ঞা নেয় যে ভবিষ্যতেও তারা এই স্থানটাকে রক্ষা করবে। এই পিলার্সগুলো যেটা এই ক্রিচারটাকে এই জঙ্গল থেকে বেরোতে দেয় না, সেটার রক্ষা করবে। অ্যান্ড গেস হোয়াট, সেই যে জঙ্গলটা যেটার মধ্যে এই জন্তুটা আটকা পড়ে রয়েছে অর্থাৎ ওয়েস্টার্ন উড, সেটাই হচ্ছে বর্তমানে ডেরি নামক এই টাউনটা। সেই কারণেই তো এই ক্রিচারটা এই টাউনটার বাইরে কোনোদিনই বেরোতে পারে না। হ্যালোরেন যা যা জানতে চেয়েছিল সবই তো জানতে পেরে গেছে। জাস্ট একটাই প্রশ্ন বাকি, যে সেই পিলারটা কোথায় যেটাকে সেই সৈন্যরা খুঁজছে। ড্যানিয়েল তখন তাকে একটা পুরনো বাড়ি দেখিয়ে দেয়, যার মধ্যে থাকা সেই পুরনো কুয়ো, যেটা সম্পূর্ণ এই শহরের তলার টানেল নেটওয়ার্কটাকে কানেক্ট করে। সেখান থেকেই তারা সেই পিলারটার কাছে যেতে পারবে, এবং এই বাড়িটাকে আপনারা ইট সিনেমাতেও দেখেছেন। যাই হোক, সৈনিকরা তখন বুঝতে পেরে গেছে যে তাদেরকে কোন রাস্তা নিতে হবে। জেনারেল শ তখন মেজর লিরয়কে তার মিশনটা বলে দেয় যে তাদেরকে সেই কুয়োর তলা থেকে সেই টানেলের মধ্যে প্রবেশ করতে হবে, যেখানে 13টা পিলার তারা সম্ভবত খুঁজে পাবে। অন্যদিকে লিলির উপরে তো দোষ পড়েছে, সবাই ভাবছে যে মার্জের উপরে হয়তো সে আক্রমণ করেছে, তবে মার্জ তো জানে যে এটা তার দুঃস্বপ্ন ছিল, তাই সত্যটা সে সবাইকে বলে দেবে। তো এই বাচ্চাগুলো যখন তাদের আড্ডার জায়গায় ফিরে আসে, সেখানে তারা লক্ষ্য করে সেই টেন্টের মধ্যে আরেকজন কেউ উপস্থিত ছিল, আর সেটা হচ্ছে ম্যাটি, যে গল্পের শুরুতে মারা গিয়েছিল। সে ফিরে এসেছে। ম্যাটি জানায় যে সেই জন্তুটা বা সে একটা ক্লাউন, যে সেই আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যেই বসবাস করে এবং সেখানেই সে ম্যাটিকে আটকে রেখেছিল। তবে তার বন্ধুরা, তারা কি বেঁচে আছে? সবাই মারা গেছে, তবে ফিল সম্ভবত জীবিত রয়েছে। আর তাকে বাঁচানোর জন্যই এই বাচ্চারা ডিসাইড করে যে সেই আন্ডারগ্রাউন্ড সুয়ার্সের মধ্যে প্রবেশ করবে।
অন্যদিকে রোজ জেনারেল শয়ের সাথে সাক্ষাৎ করতে আসে এবং তাকে সাবধান করার চেষ্টা করে যে কাজটা তারা করছে এটা ভুল। সেই ক্রিচারটাকে তারা কন্ট্রোল করার চেষ্টা করছে যেটাকে তারা কোনোদিনই পারবে না। তবে জেনারেল শ তো তাদের কোনো কথা শুনবে না। সেই কারণে রোজ তাকে রিকোয়েস্ট করে যে এই লোকাল মানুষগুলোর হেল্প নেওয়ার, যেটাতে জেনারেল শ রাজি হয়ে যায়, কারণ এই লোকাল মানুষগুলো সেই ক্রিচারটার ব্যাপারে বেটার জানে। তাই রোজ ড্যানিয়েলের সাথে সাক্ষাৎ করে এবং তাকে সেই শার্টটা দিয়ে দেয়, সেই অস্ত্রটা দিয়ে দেয় যেটাকে সেই ক্রিচারটা ভয় পায়। মনে আছে তো সেই অস্ত্রটা যেটাকে এই মানুষগুলো এতদিন যত্ন করে রেখেছিল। মেজর লিরয় সে তো বুঝতেই পেরে গেছে যে এই শহরের মধ্যেই সেই ক্রিচারটার শক্তি কাজ করে, সেই কারণে সে তার ফ্যামিলিকে নিয়ে চলে যায় সেই টাউনের বাইরে। তবে তার ছেলে অর্থাৎ উইল সে তো তার বন্ধুদের প্রমিস করেছে, সেই কারণে উইল কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে চলে আসে তার বন্ধুদের সাথে সেই টানেলের মধ্যে প্রবেশ করবে বলে। তবে ব্যাপার হচ্ছে যে এই বাচ্চাগুলো ফিগার আউট তো করে নিয়েছে যে সেই ক্রিচারটা সবাইকে ভয় দেখায়, ভয় দেখানোটাই তার সব থেকে বড় শক্তি। তো সেটাকে তারা কিভাবে আটকাবে? তখন লিলি তার মায়ের কিছু ওষুধ নিয়ে চলে আসে, মানে তার মায়ের অ্যাংজাইটি ডিপ্রেশনের কিছু ওষুধ, যেটা খেলে সম্ভবত তারা রিল্যাক্সড হয়ে যাবে, মন থেকে ভয় সব উড়ে যাবে, এমনটাই সে মনে করে। তো প্রত্যেকেই সেই আন্ডারগ্রাউন্ড সুয়ার্সের মধ্যে প্রবেশ করেছে আর এখানেই সব কেস ঘটে। হ্যালোরেন সেখানে উপস্থিত ছিল যে আচমকা গায়েব হয়ে যায়। যেমনটা দেখছি যে প্রতিবার নিজের পাওয়ার ইউজ করার পর থেকেই এখন সবকিছু তার কন্ট্রোলের বাইরে চলে গেছে। হ্যালোরেন তার নিজেরই মেমোরির মধ্যে আটকা পড়ে গেছে, যেখানে সে তার গ্র্যান্ডমা এবং গ্র্যান্ডপাকে দেখতে পায়। তার গ্র্যান্ডফাদারের হাতে এক টাইপের বাক্স রয়েছে, যেটা দেখিয়েই সে হ্যালোরেনকে ভয় দেখাচ্ছে যে সেই বাক্সটা নাকি সে খুলে দেবে। অন্যদিকে সেই টানেলের মধ্যে প্রবেশ করার পর একটার পর একটা সৈন্য মারা যেতে থাকে। ড্যানিয়েল সুযোগ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং সেই পালানোর দরুন সেই অস্ত্রটা নিচের জলে পড়ে যায়। অন্যদিকে লিরয় এবং তার ফ্রেন্ড পৌলিও সেখানে রয়েছে। লিরয় সেখানে তার স্ত্রীকে দেখতে পায়, যেটা একেবারে অসম্ভব যে তার স্ত্রী সেখানে কি করছে। সে বুঝতে পারছে যে তার মাথার সাথে খেলা হচ্ছে এবং সে তৎক্ষণাৎ শার্লটকে গুলি মেরে দেয় এবং বুঝতে পারে যে সে ক্রিচারটা তার মাথার সাথে খেলার চেষ্টা করছে। তারা ডিসাইড করে যে এরকম অদ্ভুত কিছু দেখলেই তারা আগে গুলি চালাবে। অন্যদিকে সেই বাচ্চাগুলো টানেলের মধ্যে রয়েছে। ম্যাটি তাদেরকে সেই স্থানে নিয়ে গেছিল এটা বলে যে ফিল সম্ভবত জীবিত রয়েছে, তবে বাচ্চাগুলো লক্ষ্য করে যে প্রত্যেকেই মারা গিয়েছে সেখানে, যাদেরকে খোঁজার জন্য তারা সেখানে এসেছিল। অন্যদিকে ম্যাটি সেও মারা গিয়েছে। এতক্ষণ তাদের সাথে যে রয়েছে সেটাই হচ্ছে সেই ভয়ঙ্কর ক্রিচারটা, অর্থাৎ পেনিওয়াইজ দ্য ক্লাউন। প্রথমে যখন বাচ্চাগুলো ম্যাটিকে দেখেছিল তখন তারা বলেছিল যে পুলিশের কাছে যাবে, ম্যাটিকে পুলিশের হাতে তুলে দেবে। তবে ম্যাটি নানান অজুহাত দেখিয়ে যায় না, কারণ সে চেয়েছিল বাচ্চাগুলোকে যেভাবেই হোক সেই টানেলের মধ্যে নিয়ে যেতে। এখন সেই ক্রিচারটা তার আসল রূপটা নিয়ে নিয়েছে, যাকে আমরা পেনিওয়াইজ নামে চিনি। তাদের এই দৌড়ানোর দরুন লিলি তাদের থেকে আলাদা পড়ে যায়। তবে প্রত্যেকে তো নিজের জীবন বাঁচিয়ে পালাচ্ছে। পালাতে পালাতে তারা লিরয় এবং পলের মুখোমুখি হয়। অন্যদিকে লিরয় নিজের ছেলেকে দেখতে পায় এবং ভাবতে থাকে যে এটাও হয়তো তার মাথার খেলা, কারণ তার ছেলেকে তো সে সেই শহরের বাইরে ছেড়ে এসেছিল, সেই টানেলের মধ্যে কি করছে এটা ভেবেই সে গুলি চালানোর চেষ্টা করে। তবে পল রিয়েলাইজ করে যে সেও তো সেম জিনিসই দেখছে, সেই কারণে সে মাঝে ইন্টারফেয়ার করে এবং তার গায়ে গুলিটা লেগে যায়, যেটাতে পল মারা যায়। অন্যদিকে লিলি তো সেখানে আটকা পড়ে গেছে। পেনিওয়াইজ লিলির মুখোমুখি হয় এবার। সে লিলির পিতার রূপটা নিয়ে নেয়, যে সেই পিকল ফ্যাক্টরিতে মারা গিয়েছিল। সে লিলির উপরে আক্রমণ করতেই যাবে, সেই মুহূর্তেই সে থেমে যায়, কারণ জলের নিচে কিছু একটা জিনিস জল করছিল, যেটাকে পেনিওয়াইজ দেখে সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে চলে যায়। কি সেই জিনিসটা? সেটা হচ্ছে সেই শার্টসটা। ড্যানিয়েল তো হাত দিয়ে সেটা ফেলে দিয়েছিল। পরে লিলি সেটা পায় এবং রিয়েলাইজ করে যে এই ক্রিচারটা এই জিনিসটা দেখে ভয় পায়, যার ফলে লিলির জীবনটা তো বেঁচে যায়। অন্যদিকে হ্যালোরানকে তো পাওয়া যাচ্ছিল না, যে তার নিজেরই এক স্বপ্নের মধ্যে আটকা পড়ে গেছিল, যেখানে তার গ্র্যান্ডফাদার তাকে ভয় দেখাচ্ছিল একটা বাক্স খুলে দেবে বলে। সে সেই বাক্সটা ফাইনালি খুলে দেয়, যার পরে হ্যালোরান ফিরে তো আসে আবার নর্মাল অবস্থাতে। তবে সে তার চারপাশে সব মৃত মানুষদের দেখছে, অর্থাৎ মানুষদের স্পিরিটগুলোকে দেখছে সে। অন্যদিকে রনির পিতা অর্থাৎ হ্যাঙ্ক, তাকে তো জেলখানায় পাঠানো হচ্ছে শশাঙ্কে। শার্লট অনেক চেষ্টা করেছিল, তবে তাদের হাতে তেমন কোনো এভিডেন্সও নেই। তবে পরে ঘটে যায় আর এক কাণ্ড। তাকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িতে এক অ্যাক্সিডেন্ট ঘটে। গাড়ির ভেতরে থাকা সব মানুষই মারা যায় অলমোস্ট। তবে হ্যাঙ্ক সেখান থেকে জীবিত পালায়। হ্যাঙ্ক চলে যায় ইনগ্রিডের সাথে সাক্ষাৎ করতে, এবং মনে আছে তো হ্যাঙ্ক বলেছিল যে একজন সাদা বর্ণের মহিলার সাথে তার সম্পর্ক রয়েছে। ইনগ্রিডি হচ্ছে সে, যে হ্যাঙ্ককে লুকাতে সাহায্য করছে। তবে ব্যাপার সেটা না, ব্যাপার এটাই যে পেনিওয়াইজ তার ফুল আকারে চলে এসেছে। সেই ভয়ঙ্কর ক্লাউনটার আসল রূপটা আমরা দেখতে পেরে গেছি। তবে সে সবাইকে কেন ভয় দেখাচ্ছে এবং সে চায়টা আসলে কি? মানুষকে ভয় দেখিয়ে বিশেষ করে বাচ্চাদের তার লাভটাই বাকি, এবং এক ভিন্ন সময় এক ভিন্ন ইউনিভার্স থেকে আসা এই ক্রিচারটাকে মানুষেরা আটকাবেই বা কি করে, এবং সে এরকম একটা ক্লাউনেরই রূপ কেন নিয়ে থাকে? সব উত্তর আমরা জানবো এই সিরিজের পরবর্তী ভিডিওতে।
একটা ভিডিওতে অবশ্যই সবকিছু এক্সপ্লেন করা সম্ভব না, অনেক বড় হয়ে যাবে, যেটা আমি চাই না। সেই কারণে এই সিরিজটাকে দুটো পার্টে বানানোর সিদ্ধান্ত নিলাম। তবে এইটুকুনি শিওর থাকুন যে দ্বিতীয় পার্টে কিছু ভয়ঙ্কর হতে চলেছে, মোটমাট এপিক কিছু। তো দেখা হচ্ছে সেখানে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে এই সিরিজের পরবর্তী ভিডিওতে। টিল দেন আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারেন, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো দেখা হচ্ছে সেখানে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।